সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। অনেকে প্রশ্ন করেছেন যে সকাল থেকে কোনো লাইভে আসলাম না কেন? কেন লাইভে আসলাম না? আসতে পারিনি তাই এখন আসলাম। জি, আপনারা যেখান থেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি ইতালি থেকে, চট্টগ্রাম থেকে, আরো বিভিন্ন দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে, কক্সবাজার থেকে, রোহিঙ্গা ক্যাম্প থেকে। ওকে। আপনি কি আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আ খাগড়াছড়ি থেকে আমি দেখতে পাচ্ছি। ওকে। নোয়াখালী থেকে বাকের, ধামরাই, গৌরীপুর, হবিগঞ্জ, ভোলা জেলা থেকে দেখছি। ওকে। দুবাই থেকে দেখছেন, আসাম থেকে দেখছেন। ওকে দর্শক, পুরো পৃথিবীর নজর এখন পাকিস্তানে। কারণ পাকিস্তানে মার্কিন এবং ইরানের ডেলিগেট পৌঁছে গেছে। ইরানের পক্ষ থেকে এসছেন স্পিকার বাকির গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দিবেন স্পিকার বাকির গালিবাফ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, ট্রাম্পের উপদেষ্টা ভার্সেস তার মেয়ে জামাই মানে জামাতা জেরার্ড কুশনার, রয়েছেন স্টিভ উইটকফ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3 জন গুরুত্বপূর্ণ অফিসিয়াল, আর ইরান থেকে 2 জন স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী। ইরান এই বৈঠকের আগেই আমেরিকাকে একটি প্রেসার তৈরি করে দিয়েছে যে এই বৈঠক হবে কি হবে না এটা ইরান চিন্তা করছে। আমরা এসছি, প্রয়োজনে চা খাবো। কিন্তু এই বৈঠকটি হবে তখনই যখন ইরানের 2টো শর্ত মানা হবে। প্রথম শর্ত হলো ইসরায়েলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে। যতক্ষণ হামলা বন্ধ না হবে ততক্ষণ এই বৈঠক হবে না। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিফ মনির, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, যত রকম হাই অফিসিয়াল পাকিস্তানে আছেন তারাও এই বৈঠকের যারা ডেলিগেট 2 দেশ থেকে এসছেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এই মুহূর্তে শাহবাজ শরীফের কি বলবো দুপুরের খাবারের আমন্ত্রণে আছেন এই 2 পক্ষ। বলা হচ্ছে এর পরের সেশনটি হবে ফিল্ড মার্শাল আসিফ মনিরের ডিনার অথবা নেক্সট কোনো খাবার মেনু। অর্থাৎ প্রথম বৈঠকটি হচ্ছে শাহবাজ শরীফের নেতৃত্বে তার আমন্ত্রণে, দ্বিতীয়টি হবে শাহবাজ শরীফের আমন্ত্রণে, দুঃখিত, ফিল্ড মার্শাল আসিফ মনিরের আমন্ত্রণে। কিন্তু ইরান আর আমেরিকার মধ্যে লাইভটি যখন শুরু করছি তখন পর্যন্ত বৈঠক মানে মূল যে বৈঠক সেটি শুরু হয়নি। স্টিভ উইটকফ, জেরার্ড কুশনার, এই দুজনকে আপনারা কম বেশি যারা জানেন তারা জানেন যে এরা দুজনেই ইসরায়েলপন্থী ব্যক্তি। ডেভিড কুশনার তো সরাসরি ইসরায়েল বা ইহুদি বংশোদ্ভূত বলা হয়। ট্রাম্পের জামাতা, ট্রাম্পকে এই বিষয়ে সবচেয়ে বেশি টেনে আনছেন তিনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন যে ব্যক্তি, একজন হলো জেডি ভেন্স, স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার, এই 3 জনের মধ্যে 2 জনই হলেন ইসরায়েলপন্থী, উইটকফ এবং কুশনার। জেডি ভেন্স তিনি ইসরায়েলপন্থী নন এবং এই যুদ্ধের শুরু থেকেই তার বক্তব্যে মনে হয়েছে তিনি যুদ্ধের পক্ষের লোক নন। তবে সাম্প্রতিক তার বক্তব্যটি একটু এলোমেলো হয়েছে বা ট্রাম্পের পক্ষে চলে গেছে, যেহেতু ট্রাম্পের তিনি ভাইস প্রেসিডেন্ট। ভার্জিনিয়ায় ট্রাম্প পা রাখলেন আজকে। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন ইরানের কাছ থেকে আপনি কি চান, কারণ ইরান ইতিমধ্যে 10টি শর্ত জুড়ে দিয়েছে আমেরিকাকে। কিন্তু আমেরিকা নিজস্ব মানে তারা এরকম লিখিত কোনো শর্ত এখনো দেয়নি। বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে তারা অনেক কথা বলেছে। তো এই মুহূর্তে মানে ট্রাম্পের লেটেস্ট সবচেয়ে লাস্ট যে বক্তব্যটি পেলাম, তিনি বিমানবন্দরে নেমে হাঁটা শুরু করলেন। সাংবাদিকরা ভার্জিনিয়া তাকে প্রশ্ন করেছে যে আপনি ইরানের কাছ থেকে কি চান। তিনি বলছেন নো নিউক্লিয়ার ওয়েপন, অর্থাৎ ইরানকে কোনোভাবে পারমাণবিক শক্তিধর হতে দেবে না বা ইরান কোনোভাবে পারমাণবিক শক্তিধর হতে পারবে না, এটি আমেরিকার শর্তের 99%। তার মানে আমেরিকার এই বক্তব্যটি দিয়ে আমরা 2টো বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে ইরান যে 10টি শর্ত আমেরিকাকে দিয়েছে
এর মধ্যে ইরান কোথাও বলেনি যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো। আর আমেরিকা বলছে নো নিউক্লিয়ার ওয়েপন। কে বলছেন? প্রেসিডেন্ট ট্রাম্প। তার মানে যদি এই আলোচনাটাকে স্থায়ীভাবে একটা ভিত্তি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সম্ভব। কারণ ইরান যে 10টি চুক্তি করেছে তার মধ্যে বলা আছে তারা শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্ট এগিয়ে নেবে। সেটা কি? বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা মানে চিকিৎসা সহ যেগুলো প্রয়োজনীয় বিষয় সেখানে। ইরান কিন্তু একবারও বলেনি যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো। তার মানে ট্রাম্প যে শর্তটি দিয়েছে ইরান এক বাক্যে মেনে নেবে যে আমরা আমেরিকার দাবিটি 100% রক্ষা করবো যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না। কারণ এটা ইরান ঘোষণা দিয়ে বানাবে না। ইরান যদি বানায় চাইলে বানায় ফেলছে এতদিন, এখন শুধু টেস্ট করা বাকি। আর যদি ইরান না বানিয়ে থাকে তাহলে বানিয়ে ফেলবে। এটা আমেরিকাকে বলে করে কিছু করা লাগবে না, কারণ বানিয়ে ফেলার পর আর আমেরিকা কিচ্ছু করতে পারবে না। এটা লুকোচুরি করে বানাতে হবে, এটা ঘোষণা দিয়ে বানাবে না। তাহলে আমেরিকা ইরানকে আর কোনো শর্ত দিচ্ছে না আপাতত, লাস্ট ট্রাম্পের বক্তব্য অনুসারে। ইরান চাইছে কি? ইরান চাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ যেগুলো, এক, তাদের রাষ্ট্রে যে হিট করেছে, যুদ্ধ চলছিল 40 দিন, সকল ক্ষতিপূরণ। 2 নম্বর, গালফ থেকে আমেরিকাকে চলে যেতে হবে, আরবে থাকতে পারবে না। 3 নম্বর, ইরানের উপর নিষেধাজ্ঞা যে ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরান তার মতো এখন ব্যবসা বাণিজ্য করবে। 4 নম্বর, ইরানের যে টাকাগুলো ব্যাংকে জমা আছে, অর্থাৎ আপনারা জানেন যে ইরান যে তেল বিক্রি করছে বা তার জ্বালানি বা গ্যাস বিক্রি করেছে, এই টাকাগুলো ইরান ঠিকমতো পায়নি। পৃথিবীর বিভিন্ন ব্যাংকে ইরানের 100 থেকে 120 বা তারও বেশি বলা হচ্ছে 140-এর মতো 140 বিলিয়ন মার্কিন ডলার ইরানের আটকা পড়েছে। 140 বিলিয়ন কল্পনা করতে পারেন? বাংলাদেশের ফুল রিজার্ভে বোধহয় কত 16 থেকে 19 বিলিয়ন ডলার আছে বাংলাদেশের একটা রাষ্ট্রের ফুল রিজার্ভে। আর ইরানের বাইরের দেশে আটকা পড়েছে 120 থেকে 140 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকাটা ইরানের হাতে আসলে বুঝতে পারছেন ইরান আমেরিকার কি বলে সৌদি আরবকে টেক্কা দিয়ে চলে যাবে। অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালীতে যে দাবিটি করেছে তারা এখন টোল আদায় করবে। প্রতি বছরে ইরান প্রায় ধরে নিলাম একদম কম 100 থেকে 150 বিলিয়ন মার্কিন ডলার আয় করবে প্রতি বছর। এটা এক্সট্রা আয় তাদের, মানে এই আয়টা তাদের কিচ্ছু করতে হবে না, শুধু হরমুজ প্রণালীতে বসে থাকবে, জাহাজের থেকে টোল নেবে, এটা যোগ হয়ে যাবে ইরানের। তার মানে ইরানের অর্থনীতি ঘুরে চলে যাবে, অন্যদিকে চলে যাবে এখন। নাম্বার 2, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলে ইরান এখন তেল বিক্রি করবে বিশ্ববাজারে। তার মানে কি সৌদি আরব, কাতার, কুয়েতকে ইরান 10 বছরে ছাড়িয়ে চলে যাবে অর্থনৈতিকভাবে। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ইরান মানসিকভাবে আমেরিকাকে চাপে ফেলতে প্রথমেই বলছে এই বৈঠক হবে কি হবে না নির্ধারণ করব আমরা আসছি, প্রয়োজনে পাকিস্তানের চাটা খেয়ে চলে যাব। আগে আমাদের প্রথম দুটো দাবি রাখতে হবে। প্রথম দাবিটি হলো ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে। বলা হচ্ছে ট্রাম্প ইসরায়েলকে বলেছেন ফোন করে হামলা বন্ধ করতে, এইটুকু পর্যন্ত আমি জানি। এবং এখন পর্যন্ত লাস্ট আপডেট হামলার খবর কিছু সময়ের জন্য এখনো পাইনি যে ইসরায়েল লেবাননে হামলা করছে বা এরকম কোনো খবর পাইনি। এর মাধ্যমে ইরান আমেরিকাকে প্রথম খেলাই মানসিকভাবে চাপে ফেলে আলোচনার বসাচ্ছে যে প্রথমেই তুমি আমার দাবি মেনে আসছো, তার মানে আমি অন করছি, তুমি ফেল করছো। নাম্বার 2, যদি ইরান তার শর্তের গুরুত্বপূর্ণ যে শর্তগুলো, কিছু শর্ত হয়তো ইরান ছাড়বে কিন্তু মূল শর্ত একটাও ইরান ছাড়বে না, তাহলে কি হবে? দুই পক্ষ আবার লড়াইয়ের ময়দানে চলে যাবে এমন ঘোষণা আসছে। ইরান বলছে ট্রিগারে হাত, আমেরিকা বলছে ওরা ইরানকে এই সভ্যতা থেকে মুছে ফেলবো। এখন আমেরিকা মুছতে পারবে কি না আর ইরান কি করতে পারবে সেটা পরের বিষয়, কিন্তু এই যুদ্ধটা আবার শুরু হোক এটা আমেরিকাও চায় না, ইরান তো নাই। দেখেন আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে। বাকের গালিবাফ, ইরানের যিনি স্পিকার, তিনি যে বিমানটিতে এসছেন ইরান থেকে পাকিস্তানে, সে বিমানটির মধ্যে সকল সিট খালি রেখে বাচ্চাদের ছবি লাগানো ছিল। এই বাচ্চারা হলো আমেরিকা ইসরায়েলের হামলায় পাকিস্তানে যেসব বাচ্চারা শহীদ হয়েছে তাদের ছবি লাগানো। তিনি এই ছবিটি সোশ্যাল মিডিয়া দিয়ে খুব করুণ একটি পোস্ট করেছেন। চিন্তা করা যায়
ইরানে 150 থেকে 200 মতো শিশুকে ওই দেশটি একদম টার্গেটে হিট করে মেরেছে। গাজায় যেমন ওরা মারতে পারে, ইরানে মেরেছে। ওদের শিশুদের প্রতি এত রাগ ক্ষোভ কেন? পুরো পৃথিবী দেখছে এটা নিয়ে। কি বলবো, একটা আমরা প্রতিবাদ, বাংলাদেশ একটা শক্ত প্রতিবাদও জানায়নি। আমরা নাকি স্বাধীন গণতান্ত্রিক ডেমোক্রেসি কি কনস্টিটিউশন, আরে ভারী ভারী কথা পার্লামেন্টে শুনি আর ঘৃণা লাগে আমাদের। আমরা এখন বুঝতে পারছি না বাংলাদেশের আসলে প্রধানমন্ত্রীকে। পার্লামেন্টে যাকে দেখছি তিনি কথা বলছেন না, শুধু হাসছেন আর তালি দিচ্ছেন আর টেবিল চাপড়াচ্ছেন। তাকে তো আমরা বাংলাদেশের কি বলবো আগামী দিনের একজন কিং মেকার মনে করছি, তিনি কেন চুপ? যাকে বলা হচ্ছে অন্য দেশের প্রেসক্রিপশনে চলছেন, তাকে কেন সুপ্রিম ক্ষমতা দেয়া হয়ে গেছে? এগুলো নিয়ে প্রশ্ন আসছে, তার এই জবাবগুলো আমরা খুব আশা করি তার কাছ থেকে। তো বাংলাদেশ ইরানের এই শিশু হত্যা বা নারী হত্যার বিষয়ে একটা শক্ত প্রতিবাদ করতে পারেনি। এটা আমাদের জন্য লজ্জার। তার মানে আমরা স্বাধীন হইনি, এটি স্পষ্ট হয়ে গেছে। কেউ যদি স্বাধীন বলেন তাকে বলে দিবেন যে আমরা স্বাধীন হইনি, আমরা এখনো ওদের ইচ্ছায় চলি। আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি। ইরান বলছে যে এই আলোচনায় একটি পথ খুলবে, সেটি হলো আমেরিকা কি চায়। কারণ ইরান যে দাবিগুলো করছে, এই দাবিগুলো ইরানের বৈধ অধিকার। যে কথাটি আমি শেষ করেছিলাম, 150 থেকে 200 শিশু যাদেরকে স্কুলে বোম্বিং করে হত্যা করেছে, তাদের প্রত্যেকের ছবি সেই বিমানটির সিটে ছবি লাগানো ছিল, এবং তাদের যে স্কুল ব্যাগ যেগুলো পুড়ে গেছে, ফুল, এই বাচ্চাদেরকে, ইরানের বাচ্চাদেরকে স্কুলে ফুল দেয়া হয়, সেই সিটগুলোতে ফুল রাখা হয়েছে, এদেরকে বলা হয় বেহেশতি ফুল। এই দৃশ্যটা যারা দেখেছে, পাকিস্তানে অনেকে দেখার সুযোগ পেয়েছে। এটা একটা প্রতিবাদ হিসেবে এটা ইরান করেছে, বুঝতে পারছেন? পুরো পৃথিবী যেন দেখে। প্রতিটা বাচ্চা, নিহত বাচ্চার ছবি বিমানের সিটে দেওয়া হয়েছে এবং পুরো পৃথিবী এটাকে দেখেছে। বাকের কালিবাব যখন এই ছবিটি দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, পুরো পৃথিবী দেখেছে, এটাকে শিরোনাম করেছে খবরের। যে তথ্য এতদিন মানুষ অনেকেই জানতো না বা অনেকে আড়াল হয়ে গেছে যুদ্ধের কারণে, আজকে পুরো পৃথিবী দেখছে যে ইরানের এই শিশু নিষ্পাপ বাচ্চাগুলোকে কিভাবে নিষ্ঠুরের মতো মেরেছে ওরা। কিভাবে জবাব দিবেন মিস্টার ট্রাম্প, কিভাবে জবাব দিবেন মিস্টার নেতানিয়াহু? কারণ আমেরিকা ইসরায়েল যাই করেছে, ইরান কিন্তু কোনো সিভিলিয়ান মারেনি। চাইলে ইরান ওদের চেয়ে কয়েকগুণ বেশি মারতে পারত। যেই পরিমাণ মিসাইল ইরান মেরেছে, ইরান শত্রুকে টার্গেট করছে কারা? যারা যুদ্ধে সম্পৃক্ত, সেনা, সামরিক ঘাঁটি, বাংকার, যেখানে সেনা বাংকার, মানে সিভিলিয়ান বাংকার নয়, তাদের কি বলে রাডার সিস্টেম, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো ধ্বংস করেছে। পাওয়ার গ্রিড, এই জিনিস সিভিলিয়ানদের খুব কম মেলেছে। এই পর্যায়ে এখন আমেরিকা আর ইরান মুখোমুখি আছে। পৃথিবী বলছে, ওয়ার্ল্ড বলছে এই লড়াইতে ইরান বিজয়ী হয়ে গেছে, ইরানকে ভিক্টরি ঘোষণা করে দিয়েছে। কারণ আমেরিকার মতো একটি দেশকে টেনে এনেছে আলোচনার টেবিলে, আর ইরান সেই টেবিলে বসার আগে বলছে আমরা বসবো কি বসবো না, সেটা ডিপেন্ড করবে আমাদের দুটো শর্ত মানার পর। তার মানে এখানেও ইরান আমেরিকাকে বলছে যে তোর ইচ্ছা না আমার ইচ্ছা হবে এই আলোচনা, আগে আমার শর্ত মেনে নে। ইতিমধ্যে মেবি মেনে যাচ্ছে। পাকিস্তানে কেন এই আলোচনা, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। প্রথম, ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো। দুঃখিত, পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো। অর্থাৎ গালফ কান্ট্রির প্রতিনিধি হিসেবে পাকিস্তান ভূমিকা নিতে পারবে। পাশাপাশি পাকিস্তানের সাথে আমেরিকারও সম্পর্ক ভালো, আবার ইরানেরও সম্পর্ক ভালো। তো সবকিছু মিলে এই তিনটি রাষ্ট্রেরই কি বলবো বক্তব্য আছে আজকের বৈঠকে, গালফ কান্ট্রির বক্তব্য আছে। সো এটা এই জন্য ইরান, পাশাপাশি চীনের সাথেও পাকিস্তানের সম্পর্ক ভালো। অর্থাৎ ইরানের বন্ধু হিসেবে চীন এখানে আবির্ভূত হবে পাকিস্তানের মাধ্যমে। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ একমাত্র দেশ পাকিস্তান যারা আমেরিকা এবং ইরানের মিত্রদের সাথে সম্পর্ক বজায় রেখেছে, এবং এই একটি বৈঠক পাকিস্তানকে পৃথিবীর কাছে আবার নতুনভাবে একটি গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে পরিচিত করছে। পাশাপাশি ভারত কিছুটা চাপে পড়ে গেছে এরকম একটা বড় সিদ্ধান্ত নিতে না পারায়, তাদেরকে কেউ এটাকে মানে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি বলে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, মার্কিন 3 হাই অফিসিয়াল, দুজনই হলেন ইসরায়েলি মিত্র। একজন একটু আলাদাকে জেডি ভেন্স, বাকের গালিবাফ এবং আব্বাস আরাকচি, দুজনই খুব মাথাওয়ালা লোক।
কিছু আলোচনা আসছে ইরানের গণমাধ্যম থেকে যে ইরান 10টির মধ্যে 2-1টা তো ছাড় দেবে, কিন্তু ইরান এখান থেকে যে মূল টার্গেট যেগুলো ইরানের মূল 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ ইস্যু, এখানে যদি একটিতেও মার্কিন যুক্তরাষ্ট্র নারাজি দেয়, ইরান এই আলোচনা থেকে ফিরে যুদ্ধের ময়দানে চলে যাবে। এবং পৃথিবী চাইছে এই আজকের আলোচনা থেকে একটা সমাপ্ত হোক বা কিছু হোক। দর্শক, আমরা যখনই শুরু হয়ে যাবে দুই দেশের আলোচনা এবং ভালো রেজাল্ট আসবে, আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।